চমক তো হবেই। ব্যারাকপুর লোকসভার মধ্যেই চমক হবে। এবার 1 মাস পরে ভবিষ্যৎ সামনে চলে আসবে। চমক তো উনি দিয়ে দিলেন হাতে পদ্মফুল নিয়ে। পা ছুঁয়ে প্রণাম, কোলাকুলি, শেষে পদ্মফুল গ্রহণ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রাক্তন তৃণমূল বিধায়ক সুনীল সিংয়ের সাক্ষাৎ ঘিরে শুক্রবারই জল্পনার পারদ চড়েছিল। 24 ঘন্টার মধ্যে তৃণমূলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন দলের প্রাক্তন বিধায়ক সুনীল, যিনি আবার বিজেপি নেতা অর্জুন সিংয়ের ভগ্নিপতি। যত কাউন্সিলর তৃণমূলে আছে ওরাই নেতা, কোথাও কাউকে এন্ট্রি করতে দেবে না, কাউকে পলিটিক্স করতে দেবে না। আমার মনে হচ্ছে যে সুনীল সিংয়ে ওনাদের প্রয়োজন নেই, এই জন্য ডাকা হচ্ছে না। রাজনীতির ওয়েট এন্ড সি, ইন্তজার করতে হবে। রাজনীতির ঢাবড়ির কোনো লাভ হবে না। চমক হবে, নিশ্চয়ই চমক হবে। চমক তো হবেই। ব্যারাকপুর লোকসভার মধ্যেই চমক হবে। ব্যারাকপুরই চমক হবে কিছুদিন পরে। বসে তো থাকা যাবে না, দেখবেন 1 মাস পরে ভবিষ্যৎ সামনে চলে আসবে। যদিও সুনীল সিংয়ের অভিযোগে গুরুত্ব দিচ্ছে না দল কাউকেই গুরুত্ব দেয় না, গুরুত্বটা তৈরি করে নিতে হয়। চমক তো উনি দিয়ে দিলেন হাতে পদ্মফুল নিয়ে, এরপরে আর চমক দেওয়ার মতন ওনার কাছে কিছু নেই। এটা মেনেই নিতে হবে যে উনি নেই যতদিন উনি আছেন, মানে সেই বলে না ভেন্টিলেশনে চলা। সুনীল সিংয়ের শ্যালক অর্জুন সিং ইতিমধ্যে তৃণমূল ছেড়ে বিজেপিতে ফিরে গেছেন। তাহলে কি শীঘ্রই সেই পথে বিজেপিতে ফিরবেন সুনীলও? শুক্রবার শুভেন্দু অধিকারীর থেকে পদ্মফুল নিলেও পদ্ম শিবিরে যাওয়া নিয়ে ধোঁয়াশা এখনো জিয়ে রেখেছেন তিনি। বিজেপিতে এখন চিন্তা করিনি ফেরার, আমি দলে আছি। দল নিশ্চয়ই ভাববে উনি পদ্মফুলটা দিলে, আমি পদ্মফুলটা ফেলতে পারি না। ওটা ভগবানের একটা ফুল আছে, ওটা কি করে ফেলি বলুন? পদ্মফুল নিশ্চয়ই দিয়েছেন, লেকিন আমি পদ্মফুল ফেলতে পারিনি। পদ্মফুলটা আমি এনেছি বাড়ির মধ্যে। আমরা কারোর হাতে ঝান্ডা দিলে মনে হয় সে আমাদের দলে আসছে, তো ওনার প্রতীক চিহ্ন কমল ফুল। উনি তো বলতেই পারতেন না এটা আমি নেব না, আমার হাতে জোড়া ফুল আছে। একদা অর্জুন সিংয়ের ছায়াসঙ্গী হিসেবেই পরিচিত ছিলেন তার ভগ্নিপতি সুনীল সিং। অর্জুন সিংয়ের মতো 2019 সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। 2021 সালের বিধানসভা ভোটে নোয়াপাড়া কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়ালেও হেরে যান। পরের বছর বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে যান তিনি। 2024 সালে অর্জুন সিং আবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এই আবহে বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে তার ভগ্নিপতি এবং নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক সুনীল সিংয়ের সাক্ষাৎ ঘিরেই জল্পনা ক্রমেই জোরালো হচ্ছে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। কলকাতার বুকে এসএসকেএমের মতো হাসপাতালে এক নাবালিকার যৌন নিগ্রহের অভিযোগ ওঠার পর বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, এত বড় সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে তাহলে কোথায় নজরদারি? দিনে দুপুরে এরকম একটা ঘটনা ঘটল কি করে? শনিবার নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে ফোনে যোগ দিয়ে এ নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তিনি বলেন, এসএসকেএমে এত সিসি ক্যামেরা থাকলেও কোথায় মনিটরিং? ঠিকমতো নজরদারি হলে পুরুষ শৌচাগারে কি করে নিয়ে যাওয়া হলো নাবালিকাকে? ট্রমা কেয়ারে কি করে বহিরাগতরা ঢুকে পড়ে? পাল্টা বিরোধীদের প্রশ্ন, সরকারি হাসপাতালে এমন ঘটনা ঘটলে সরকার কি করে দায় এড়াতে পারে? যদি লজ্জা থাকে, সম্মান নিজে রাখতে চান, নিজের সম্মান, তাহলে মমতা ব্যানার্জি এই দুটো দপ্তর থেকে পদত্যাগ করুন। আমি লিখে দিচ্ছি যে আপনার চেয়ে যাকে দেবেন সে অন্তত তার চেয়ে ভালো চালাবে, যাকে খুশি। অতএব আপনি ব্যর্থ, কারণ আপনার চালানোর কোনো রুচি নেই। খারাপ ঘটনা ঘটেছে, কোথাও এত বড় কাঠামোর মধ্যে কোনো ব্যক্তি যদি বিচ্ছিন্নভাবেও কোনো গাফিলতি থাকে বা অপরাধ থাকে, সেটার সঙ্গে সঙ্গে কোঅর্ডিনেশন রেখে প্রশাসন কাজ করছে এবং একেবারে অভিভাবকের ন্যায্য ভূমিকার মতো, যথোপযুক্ত ভূমিকার মতো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মাথার উপর থেকে সেই সংক্রান্ত নির্দেশ, করণীয় গাইডলাইন তিনি বলে দিচ্ছেন। অভিযোগ, এসএসকেএমে যৌন নিগ্রহের অভিযোগে ধৃত অমিত মল্লিক নিজেকে পরিচয় দেন শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে। টেস্টের নামে এসএসকেএমের ট্রমা কেয়ারে চিকিৎসকের শৌচাগারে নাবালিকাকে নিয়ে যাওয়া হয়। এসএসকেএম হাসপাতালে নাবালিকাকে যৌন নিগ্রহের যে ঘটনা ঘটেছে সেটা এসএসকেএমের ট্রমা সেন্টারে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানেই, এবং সেখানে এই যে পাশে গেট আছে সেই গেট দিয়েই যে দুষ্কৃতী এই ঘটনা ঘটিয়েছিল সে ঢুকেছিল। নীল পোশাক পরে ডাক্তারের এবং নীল টুপি পরে, এবং তার পেছনে নাবালিকাও যায়। তো এখানে আমরা দেখছি সামনে বেসরকারি নিরাপত্তা কর্মীরা রয়েছেন, তাদের আই কার্ড রয়েছে, পুলিশ রয়েছে, মহিলা পুলিশ রয়েছে, প্রত্যেকে রয়েছে। তাদের সামনে দিয়ে সে ঢুকলো এবং তারপরে সেই দুষ্কর্ম করলো। এর আগে আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনাতেও সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছিল।
তখনও নিরাপত্তার স্বার্থে সিসিটিভি বসানো সহ একাধিক দাবি দাওয়া নিয়ে দীর্ঘদিন আন্দোলন চালিয়েছিল চিকিৎসকদের সংগঠন। তার প্রেক্ষিতে একাধিক নির্দেশও দেওয়া হয়েছিল। কিন্তু এক বছর পর এসএসকেএমে নাবালিকার যৌন নিগ্রহের অভিযোগ ফের একবার সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল, যা দেখে অনেকে বলছেন এতদিনে তাহলে কি বদলালো? আজকের এই সর্বোচ্চ প্রশাসনের মিটিং থেকে একটা জিনিস পরিষ্কার, পরিস্থিতির যে কোনো পরিবর্তন হয়নি, বরং খারাপ থেকে আরো খারাপ হয়েছে, এটাই কিন্তু এই মিটিং থেকে উঠে এলো। সরকার এতদিন যা বলে এলো, যে প্রতিশ্রুতি দিয়েছে চিকিৎসক এবং আন্দোলনকারী সাধারণ মানুষকে এই গত 14 মাস ধরে, সেগুলোর সব হচ্ছে মিথ্যে এবং ভাঁওতা। যার দিকে আজকে টার্গেট করা হচ্ছে, শুধু যে তার দিকেই দায় ঠেলে দেওয়া সেটা তো হতে পারে না। তার কারণ অবশ্যই বেসরকারি সংস্থা, তাদের দেখা উচিত, কিন্তু যখন কোনো ভালো কাজ হয় সরকার যেমন সেই দায়ভারটা নেয়, ঠিক একইভাবে যখন এই রাজ্যে কোনো কিছু খারাপ হয় সেই সময় কেন তার দায়ভারটা নেওয়া হবে না? শনিবার সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে মুখ্য সচিবের ডাকে জরুরি বৈঠক হয় নবান্নে। বৈঠকে ছিলেন স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তা, ডিজিপি রাজীব কুমার, ডিজি দমকল, কলকাতার পুলিশ কমিশনাররা। বৈঠকে যোগ দেন 5টি মেডিকেল কলেজের প্রিন্সিপাল। ভার্চুয়ালি যোগ দেন জেলার সমস্ত সরকারি হাসপাতালের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং জেলা শাসকরা। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার ও সুমন ঘরাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এখন তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে ভয় দেখাচ্ছে। তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের ওপর নির্ভর করে, কোনো বহিরাগতের ওপর নির্ভর করে না। যে কোনো দিন এ রাজ্যে শুরু হয়ে যাবে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর। তবে তা নিয়ে তর্জা অবশ্য শুরু হয়ে গেছে বহু আগে থেকেই, আর তাতে বারবারই উঠে আসছে হিন্দু মুসলমানের প্রসঙ্গ। মেরুকরণ বনাম তোষণ নিয়ে দিনে দিনে চড়ছে বিজেপি তৃণমূল বাকযুদ্ধের পারদ। ভয় পাবেন না, আমি বহুবার বলেছি, আবার বলছি, এসআইআর নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। তৃণমূল কংগ্রেস হিন্দু মুসলমানদের মধ্যে ভাগ করার কথা বলে মুসলমানদের নাম বাদ দিয়ে দেবে। যারা ভারতীয় নাগরিক, সেই হিন্দু হোক আর মুসলমান হোক, তার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না, সে গ্যারান্টি ভারতীয় জনতা পার্টি দিচ্ছে। ওদের কোনো বহিরাগতদের কোনো সার্টিফিকেট, যাদের নিজেদেরই পায়ের তলায় মাটি নেই, এবার বিরোধী দলের স্ট্যাটাসও পাবে না, তাদের কথায় নিশ্চিতভাবে আমরা কোনো জবাব দেবো না। সুকান্ত মজুমদার যখন এই মন্তব্য করছেন, তখন এক ধাপ এগিয়ে মুখ খুলেছেন শুভেন্দু অধিকারী। সবচেয়ে বেশি অস্বস্তিতে আমাদের সংখ্যালঘু মোর্চার লোকেরা থাকেন। আমি বরাবরই বলি আমি মুসলিম ভোট চাই না, এ কথা কোনোদিন বলি না। আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না। প্রত্যেক দিন কথা পাল্টান, থুতুটা ছোড়েন ওপরের দিকে, আর সেটা কিছুক্ষণের মধ্যে এসে নিজের মুখেই পড়ে। দিল্লিতে নির্বাচন কমিশনের দুদিনের বৈঠকের পরই রাজ্যে এসআইআর এর চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই প্রেক্ষিতে বিএলওর পর এবার সাহায্যকারী স্বেচ্ছাসেবক নিয়োগ করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। সূত্রে খবর, যেসব বুথে ভোটারের সংখ্যা 1200 বা তার বেশি, সেখানে বিএলওর সঙ্গে থাকবেন একজন সাহায্যকারী। এ বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছ থেকে নির্দেশ গিয়েছে প্রতিটি জেলায়। জেলা শাসকরা নির্দেশ পাঠিয়েছেন বিডিওদের। অন্যদিকে বিডিওরা চিঠি দিয়েছেন বিভিন্ন সার্কেলের স্কুল পরিদর্শকদের। চিঠিতে বলা হয়েছে, সার্কেলের বিভিন্ন স্কুলের স্থায়ী শিক্ষক, স্থায়ী সহকারী শিক্ষক, করণিক সহ সরকারি কর্মীদের সম্পর্কে বিস্তারিত তথ্য পাঠাতে হবে। নির্দিষ্ট ফরম্যাটে 29শে অক্টোবরের মধ্যে পাঠাতে হবে সব তথ্য, কোনোভাবেই তা অগ্রাহ্য করা যাবে না। চিঠিতে আরও বলা হয়েছে, এসআইআর এর কাজে বিএলওদের সাহায্যকারী নিয়োগের জন্য এই তথ্য চাওয়া হচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে, রাজ্যে 3 ধাপে সম্পন্ন হবে ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া। সৌমিত্র রায়, শিবাশিস মৌলিক ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।